একটা চলমান ঘটনা বাংলাদেশের ইতিহাসে আমাদের রাষ্ট্র প্রকল্পের যে লড়াই, সেই লড়াইটা শুরু হয়েছিল গত শতাব্দীর 40-এর দশকে। এবং এর মানে এটা না যে আমাদের মুক্তির লড়াইটাই শুরু হয়েছে গত শতাব্দী। একটা মাটির, একটা জাতির, একটা জনগোষ্ঠীর মুক্তির লড়াই একটা চলমান ধারণা, এবং এটা কন্টিনিউ চলতে থাকে। বাংলাদেশে স্যাডলি যেটা হয়েছে, দিল্লি এবং তাদের যে রাজনৈতিক উপকরণগুলো ছিল, তারা আমাদের জাতিকে বোঝানোর চেষ্টা করেছে যে আমার মুক্তির লড়াইয়ের কোনো দাদা নানা নাই। এটা হচ্ছে 71 সালে শুরু হয়েছে। জাতি আকারে আমাদের শুরু এবং শেষ পুরোটা হচ্ছে 71-এর 9 মাস। কিন্তু জাতির অ্যানথ্রোপোলজিক্যাল যারা হিস্টোরিয়ান আছেন, তারা লিখেছে যে একটা জাতি হয়ে ওঠার জন্য 3 থেকে 5 হাজার বছরের ইতিহাস লাগে। তাহলে সাডেনলি আমরা 9 মাসে একটা জাতি হয়ে গেলাম। এবং এইটা কে বলে দিল? এটা বলে দিল যে আমাদের এই দিল্লি, কলকাতা এবং আওয়ামী ঘরানার এই বুদ্ধিজীবিতার জায়গা থেকে এটা আমাদেরকে বলেছে যে আমাদের এর আগেও কোনো ইতিহাস নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার নানা নাই, শুধু আমি থেকেই আমি, এবং আমার পরেও আর কিছু নাই, উত্তর প্রজন্ম নাই। অথবা আমার মুক্তির লড়াইটা 9 মাসেই ছিল, তখনই শুরু হয়েছে, তখনই শেষ হয়ে গেছে। এবং এই যে ইতিহাসের যে ট্র্যাপ, এই ট্র্যাপকে আমাদেরকে বহু বছর ধরে ভাঙার চেষ্টা করতে হয়েছে। এবং 24-এর গণ অভ্যুত্থান ছিল সেইটার একটা সুপ্রিম এক্সপ্রেশন, যে জাতি গঠনের ইতিহাস আমাদের মুক্তির লড়াইতে শত শত বছর ধরে চলেছে, যেই রাষ্ট্র প্রকল্পের ইতিহাস আমাদের চলমান ছিল, তারই একটা অব্যাহত ঘটনার বহিঃপ্রকাশ ছিল আমাদের 24। এখন প্রশ্ন হচ্ছে যে আলোচনাগুলো তর্কে আনা হচ্ছে যে আমার রাষ্ট্র প্রকল্প, আমার জাতি গঠনের যে চেষ্টা, এই চেষ্টাটাতে আসলে কোন উপকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ভুয়া সংবিধান বিশেষজ্ঞ তৈরি হয়েছে বাংলাদেশে। তারা নতুন করে আমাদেরকে সংবিধান বোঝাচ্ছে, প্রতিদিন মিসলিড করতেছে সংবিধান বোঝানোর নামে। এটা হচ্ছে যে এক গ্রামে এক ডাক্তার ছিল, সে ঈদের ছুটিতে বাড়ি গেছে। তো ওই গ্রামে একজন ডাব পাড়তে গিয়ে পড়ে ব্যথা পাইছে। তো এখন পাও ভেঙে গেছে, এলাকার লোকজন বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো লোকজন আবার বলতেছে ডাক্তার তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে। তো বলতেছে তাহলে ডাক্তারের কাছাকাছি কে আছে? তো গ্রামে চায়ের দোকানে দেখবেন যে খুব জম্পেশ চকিদারি বিশেষজ্ঞদের আড্ডা হয়, সব লুঙ্গি পরা বিশেষজ্ঞ, ব্যাপক। তো সেইখানে এক বিশেষজ্ঞ বলল যে ডাক্তার যেই জিনিসপত্রগুলো ব্যবহার করে, এইটা আমাদের গ্রামে সবচেয়ে বেশি ব্যবহার করে আমার এলাকার নাপিত। দেখবেন কাটা ছেঁড়ার জন্য ডাক্তারের যেগুলো ব্যবহার করতে হয়, অন্য কোনো প্রফেশনে এই জিনিসগুলো এত বেশি ব্যবহার করাটা নাপিত ছাড়া। তো ওই টং দোকানের বিশেষজ্ঞ লুঙ্গি পরা প্রফেসর আইনজ্ঞ উনি বললেন যে বেটার নাপিতের কাছে নিয়ে যাও, কারণ ডাক্তারের কাজটা নাপিত করতে পারবে। তো নাপিতের কাছে নিয়ে গেছে। তো নাপিত তো একটু আশ্চর্য হয়েছে যে সে তো ডাক্তারি করে মাথার চুলের উপরে, তো এখন এই হাত পা ভাঙার ডাক্তারি কে করতে পারবে? তো গ্রামবাসীর ওই যে চায়ের দোকানের বিশাল বিশেষজ্ঞরা সবাই হু হু করে বলল যে কোনো সমস্যা নাই, ডাক্তারের টেবিলে যত অস্ত্র থাকে সবগুলো আপনার কাছেই থাকে, আপনার কাছে কাঁচি আছে, ছুরি আছে, খুন্তা আছে, দা টা যা লাগে সবই তো আপনার কাছে আছে। তো সে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে কাটাকাটি শুরু করে দিল। তো কাটতে কাটতে দেখা গেল যে সে ওই ঈদের ছুটিতে বেশ বড় ডাক্তার হিসাবে এলাকাতে পরিচিত হয়ে গেছে। ডাক্তার সাহেব ঈদের ছুটি পরে ফিরে আসলেন, আসার পরে দেখেন তার চেম্বারে রোগী নাই। খবর নিয়ে দেখলেন যে সব অসুস্থ লোক এখন নাপিতের দোকানে যায়, তারা চুল কাটায়, তারা ওই হাত পাও যেখানে যেখানে অপারেশন করা লাগে সেগুলোও করে। তো ডাক্তার সাহেব বুদ্ধিমান মানুষ, উনি সার্জারির একটা বই আছে, অপারেশন কিভাবে করতে হয় এটা মেডিকেল সায়েন্সে পড়ানো হয়। তো ওই রকম একটা বই নিয়ে নাপিতের দোকানে গিয়ে বললেন যে ভাই আপনি তো অপারেশনে সেই রকম মাশাআল্লাহ, মানে দুনিয়া সেরা সার্জন হয়ে গেছেন, এই বইটা যদি একটু পড়ে ফেলতে পারেন তাহলে আপনি ডাক্তারি বিদ্যায় অপারেশনে আরো আগায় যাবেন। এখন নাপিত কম বুঝলেও সে লোক ভালো ছিল, ওই বইটা পড়ার পরে
সে এই ডাক্তারি করা বন্ধ করে দিছে, সে আবার তার নাপিতগিরিতে ফিরে আসছে। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গলে যারা নতুন করে নাপিত সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, ওনারা এখনো ডাক্তারি পেশায় ফেরত যান নাই। না যাওয়ার কারণে যেটা হচ্ছে, প্রত্যেক দিন এই জাতির হারে কল্লায় স্বার্থে প্রত্যেক দিন সার্জারি করতেছে। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা প্রত্যেক দিন গুম প্রতিরোধ আইন বাতিল করে দিচ্ছে, মানবাধিকার কমিশনের আইন বাতিল করে দিচ্ছে, জুলাই জাদুঘরের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এনটিএমসিএল কে রেসপন্সিবল করা, লায়াবল করা, অ্যাকাউন্টেবল করবার আইন বাতিল করে দিচ্ছে, ব্যাংক রেগুলেশন অ্যাক্ট বাতিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, সচিবালয় রিলেটেড অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। কারণ এই নতুন নাপিত ক্যাটাগরির যে সংবিধান বিশেষজ্ঞ আমরা পেয়েছি, তারা সিম্পলি ওই ডাক্তারের বইও পড়ে নাই, ছুরি কাস্তে চালাইতেও জানে না, এবং তারা দিন শেষে এই পেশায় থাকবে কিনা এটাও তারা নিশ্চিত না, কারণ যে কোনো সময় বিমান হেলিকপ্টার বাড়ির সামনে চলে আসতে পারে। তাহলে আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ওয়েস্টফিলিয়ান মডেলের যে স্টেট, আমরা বেলায়েত ভাইরা এইটা নিয়ে লম্বা তর্ক করেছি আমাদের ছাত্র জীবনে লন্ডনে, যে সেই 17th সেঞ্চুরিতে মডার্ন নেশন স্টেটের যে কাঠামো আসছে, যেই কাঠামোর উপকরণ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের কাঠামো হচ্ছে জনগণ। মানে জনগণ ঠিক করে রাষ্ট্র হবে কিনা, জনগণ ঠিক করে রাষ্ট্র থাকবে কিনা, জনগণ ঠিক করে আমি যে রাষ্ট্রটা বানাইছি আমি এই রাষ্ট্রে থাকবো কিনা। চিন্তা করে দেখেন যে পাকিস্তান নামক রাষ্ট্রটা বানাইছে কারা? পূর্ব বাংলার মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। পাকিস্তান আজকে যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু আজকের পাকিস্তানিরা বানায় নাই। লাহোর রেজলিউশন কোথায় হয়েছে? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এই ঢাকাতে হয়েছে, এই শাহবাগে। তাহলে পাকিস্তান রাষ্ট্রটা আমার এখানকার পূর্বপুরুষরা বানাইছে, 24 বছর বানানোর পরে কইছে আমি তোমার লগে থাকবো না। তাহলে পাকিস্তান রাষ্ট্রে তো একটা সংবিধান ছিল, সংবিধান দিয়ে কি মানা করা হয়েছিল যে না না আপনি একটা ইয়ে বানাইছেন, যেহেতু আপনি নাপিতের দোকানে আইছেন আর কোনো ডাক্তারের দোকানে যাইতে পারবেন না? এটা তো হয়নি। তাহলে দেখেন হিস্টোরিক্যালি কি হচ্ছে, আমার জনগণ ঠিক করেছে আমি একটা রাষ্ট্র বানাবো, একটা রাষ্ট্র প্রকল্প তৈরি করব। আমার জনগণই আবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই রাষ্ট্র প্রকল্পের সাথে থাকবো না, কারণ আমার আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা হয়েছে, আমার স্বপ্নের সাথে বেইমানি করা হয়েছে। তাহলে আসলে কে বড় এখানে? পাকিস্তান রাষ্ট্রটা বড় ছিল, পাকিস্তানের সংবিধানটা বড় ছিল, না আমরা উই দ্য পিপল আমরা আসলে বড় ছিলাম? জনগণ বড় ছিল। এবং এই জনগণ মিলেই 71-এ নতুন আরেকটা রাষ্ট্র বানাইছে। কেন? ওই যে স্বপ্ন পূরণ করবার জন্য। আপনারা যদি স্বাধীনতার ঘোষণাপত্র পড়েন, সেখানে দেখবেন পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কি কি কারণে আমরা নতুন রাষ্ট্র বানাচ্ছি। যেহেতু এই ওয়াদাগুলা খেলাফ হয়েছে, পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে ওয়াদা পূরণ করে নাই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয় নাই, গণতন্ত্র ধ্বংস করছে, সংবিধান দেয় নাই, সবকিছু মিলায় সেহেতু আমরা নতুন করে আরেকটা রাষ্ট্র প্রস্তাব করছি, সেই রাষ্ট্রের নাম হচ্ছে বাংলাদেশ। এরপরে আবার রাষ্ট্র বানাইলেন, সেই রাষ্ট্রের বিরুদ্ধে কি লড়াই করতে হয়নি? প্রতিদিন লড়াই করতে হয়নি? 71-এর যুদ্ধ ফেরত তরুণ মুক্তিযোদ্ধারা যারা ছাত্রলীগের ছিলেন এক সময়, তারা নতুন করে রাজনৈতিক দল করতে হয়নি? 72-এ ছাত্রদের ভেঙে 2 ভাগ হয়ে যায় নাই? এই জাসদের নেতারা কারা? তরুণ মুক্তিযোদ্ধারা সবাই। এই মুক্তিযোদ্ধাদেরকে হাজারে হাজারে আবার রক্ষী বাহিনী দিয়ে শেখ মুজিব হত্যা করে নেই? করছে তো। তাহলে এই যে রাষ্ট্র প্রকল্পের আকাঙ্ক্ষা, এটা একটা চলমান আকাঙ্ক্ষা। 24-এ আসলে কি হয়েছে? 24-এর তরুণরা পিছনে ফিরে দেখেছে যে আমার স্বপ্নের সেই রাষ্ট্রটাকে আমি খুঁজে বেড়াচ্ছি, যেই রাষ্ট্রে আমাকে পরীক্ষা দিয়ে বলতে হয় আমার বাপ দাদা নানা কেউ মুক্তিযুদ্ধের সময় চকিদার পর্যন্ত ছিল কিনা, অস্ত্রটা ধুইয়া দিছে মুইসা দিছে, ওই বাড়িতে আমার বাড়িতে ছিল, আমার নানা বাড়ি ছিল, এতটুকু কানেকশন হলে একটা চোদা বের করে ফেলা যাইব। এটা বুঝতে হয় কেন তাকে? এই কোটার যে সাম্রাজ্য। এবং ঠিক একইভাবে দেখেন কত দুর্ভাগ্য বর্তমান সরকারের, তাদেরকে আবার কোটার আশ্রয় নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দখল করবার সময়।
কিভাবে দেখেন কোটা না মেধা, আবার এই বঙ্গ জাতির সোনার বাংলায় বিএনপির লোকজন আবার কোটায় ফিরে আসছে। তো কিভাবে দেখেন এই যে আবার রাষ্ট্র প্রকল্পের আকাঙ্ক্ষা কিভাবে তৈরি হবে? কারণ এই আমাদের এলিট জনবিচ্ছিন্ন নাপিত বিশেষজ্ঞরা যারা আছেন, তারা যখন নতুন করে আমাদেরকে সংবিধান খাওয়াবে, সংবিধান খাওয়ায়া ওই নেপোকিটসদের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা পুরো দেশ দখল করে ফেলবে। এবং দেখেন বিরোধী দলের নেতা গতকালকে ব্রিফিং করে বলেছে যে সংবিধানের অধ্যাদেশ বিষয়ক যে বিশেষ কমিটি আছে, সেই কমিটিতে সরকারি দলের এমপিরা ওনারা একমত হয়েছেন জুলাই স্মৃতি জাদুঘরের ফ্রেম যেটা আছে এভাবেই পাশ হবে। তারা সবাই একমত হয়েছে। একমত হওয়ার পরে বিল উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিলে কখনো সরকারি দলের সদস্যরা ভেটো দেয় না, সংশোধনী দেয় না, কারণ ওটা ড্রাফট স্টেজে সংশোধন হয়ে আসছে। সেইখানে তারা সাম আনিসুর রহমান নামে এক বিএনপির এমপিরে দিয়ে প্রস্তাব দেওয়া 3-4টা সংশোধনী করে ফেলছে। মানে সংসদের আবার দেখবেন যখন এটা বিরোধী দলকে দমানোর প্রশ্ন আসে, তখন সবাই স্পিকার সাহেব থেকে শুরু করে চিফ হুইপ সবাই বলে না সংসদের কাস্টম আছে, সংসদের এটিকেট আছে, সংসদের এই কনভেনশন আছে, সংসদের এই রুলস অফ বিজনেসের বাইরে আমরা যেতে পারি না। এই সব বোগাস নাপিত বিশেষজ্ঞরা তখন সংবিধান বুঝাবে। আবার যখন তাদের প্রয়োজন হবে নিজের দল দিয়ে মুলতবি প্রস্তাব করাবে, নিজের দল দিয়ে সংশোধন প্রস্তাব করাবে, নিজের দলের লোকদেরকে দিয়ে, যেটার বিষয়ে সবাই একমত হয়েছে পক্ষে বিপক্ষে, সবাই মিলে আবার সে ওয়াদা ভঙ্গ করবে। এই যে নাপিত যখন ডাক্তার হয়, বাংলাদেশের বগাস পলাতক রাজনীতিবিদরা যখন সংবিধান বিশেষজ্ঞ হয়, তখন যে সংকট তৈরি হয়, সোনার বাংলাতে এখন সেই সংকট চলছে। এখন আমাদের জায়গাটা কোথায়? আমাদের লড়াইয়ের জায়গাটা হচ্ছে একই লড়াই, যেই লড়াইতে মীর জাফরের বিরুদ্ধে এই দেশের বাংলাদেশের মানুষরা, এই জমিদের মানুষরা লড়াই করেছিল, যেই লড়াইতে 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের মানুষরা লড়াই করেছে, যোগেন মন্ডল থেকে শুরু করে হাবিলদার রজব আলী খান, তিতুমির, শরীয়তুল্লাহ, এই সব মানুষগুলো মিলে, নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে লাহোর রেজলিউশনে যারা কাজ করেছেন, মুসলিম লীগ প্রতিষ্ঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এই মুক্তির লড়াইয়ে কখনো কোনো দাড়ি পড়ে না। মুক্তির লড়াইটা হচ্ছে কমা, এটার একটা অধ্যায় আছে। অতএব আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানটা এখনো শেষ হয়নি। এই গণ অভ্যুত্থানটা মাঝামাঝি গিয়ে সিজফায়ারের মতো অবস্থায় আছে। যুদ্ধবিরতি হয় না, দেখছেন না ইরানে যুদ্ধবিরতি হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানটা শেষ হয়নি। 24-এর গণ অভ্যুত্থানে এখন যুদ্ধবিরতি চলছে, এবং কোন পক্ষের বিরুদ্ধে পরের লড়াই তৈরি হবে সেটার উপর ডিপেন্ড করবে বাংলাদেশের সংসদে বসে থাকা এই ডজন ডজন নাপিতরা সত্যি দেশটাকে ডাক্তারের কাছে তুলে দেবে, না নিজেরাই নাপিতগিরি করে সার্জারি কন্টিনিউ করবে। এর উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে সেই মুক্তির লড়াইতে লাল সবুজের পতাকার বিপরীতে আমরা কাকে বেছে নেব। এই লড়াই খুব পরিষ্কার। এই জন্য আজকে আমরা আহ্বান করছি বিএনপি দলীয় নেতা এবং সরকারকে যে আপনারা বন্ধুপ্রতিম গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে আপনাদের কথা, আপনাদের 2030 সালের ভিশন, আপনাদের 31 দফা, আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, জুলাই সনদ স্বাক্ষর করা, গণভোটের রায়, সবকিছু মিলায় আপনাদের কি আমরা চিনতে পারছি না। এবং দেখবেন সুস্থ মানুষ যখন আরেকজন সুস্থ মানুষকে চিনতে পারে না, তখন আমরা তারে কি বলি? মাঝে মধ্যে এমপিদের কথাবার্তা শুনলে মনে হয় গাজার ডোজ বেশি হয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে এত অপারেশন চালানো হইতেছে গাজাখোরদের ধরার জন্য, মাঝে মধ্যে সংসদ ভবনের আশেপাশে একটা অপারেশন দরকার। গাজার ডোজ বেশি হয়ে গেছিল, কারণ এই কয় মাসের ভিতরে কথাবার্তার কোনো কুল কিনারা করতে পারতেছি না। নিশ্চয়ই একটা সমস্যা, কোথাও না কোথাও তো সমস্যা হয়েছে। ভাই আপনাদের চিকিৎসা লাগলে বলেন, আমরা নতুন বিল পাস করবো আপনাদের চিকিৎসার জন্য। এইভাবে এই যে পাতায়াতে থাইল্যান্ডে যেভাবে সচিবরা ইংলিশ শিখতে যাবে, আপনাদেরকেও আমরা ভারতে যেতে চাইলে ভারতে যাবেন, আপনারা চিকিৎসা নিয়ে আসেন, দেশের টাকায় চিকিৎসা নিয়ে আসেন, দেশটা ভালোভাবে চালান। যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা মতো দেশটাকে চালান। আমরা চাই বাংলাদেশটাতে যেন আবার নতুন রক্তপাতের রাজনীতির দিকে না যায়। এবং আমরা অনলাইনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পরিমাণ সহনশীলতার অভাব। আমরা একসময় মনে করতাম যে আমাদেরকে গালি দিচ্ছে কারা? ছাত্রলীগের পোলাপান, আওয়ামী ছাপড়ি টাপড়িগুলো গালি দেয়। ইদানিং দেখি বিএনপিরও প্রচুর ছাপড়ি যোগ হয়েছে আমাদের গালাগালিতে, তালিকাতে। প্রোফাইলে গিয়ে দেখি সব তারেক রহমান বেগম জিয়ার ছবি।
তারেক রহমানের রাজনীতিও বুঝে না, বেগম জিয়ার রাজনীতি তো বুঝেই না, শহীদ জিয়াকে তো উনি করেন এখন আর। মানে এমন একটা বিএনপি তৈরি হয়েছে যে অ্যাজ ইফ এই বিএনপিতে শহীদ জিয়া নামক কোনো পদার্থই কোনোদিন ছিল না, এই বিএনপিতে বেগম জিয়া নামক কোনো মানে আবশ্যহীন লড়াই সংগ্রামের ইতিহাস ছিল না, এক নতুন বিএনপি মনে হইতেছে। এবং বিএনপি নেতাদের বক্তব্য শুনলে এটাকে আসলে আওয়ামী লীগের কোনো নেতা বলছে না আসলে বিএনপির নেতা বলতেছে, ওটা মাঝে মধ্যে কনফিউজিং লাগে। শব্দে শব্দে বাক্যে বাক্যে আপনি বিএনপি নেতাদের মধ্যে ওবায়দুল কাদের খুঁজে পাবেন না। আপনি যদি চেহারাটা না দেখে শোনেন আপনার কাছে মনে হবে, কারণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম আমরা সবাই মোটা দাগে শহীদ জিয়াউর রহমানের রাজনীতির ক্যানভাসে থাকি, ওই ক্যানভাসেই আমরা রাজনীতি করি। তাই আমি আমার বক্তব্য শেষ করছি যে এই বিনীত অনুরোধ জানায় আমাদের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আক্তার ভাই এখানে লম্বা সময় বিএনপিরা ফিরে আসেন, আপনাদের ক্ষমতার ছানি যেটা পড়েছে সেটা সার্জারি করে ফেলেন, নাপিত দিয়ে করায় না, ডাক্তার দিয়ে করায় না, ডাক্তার দিয়ে সেই চোখের ছানির অপারেশনটা করায় ক্ষমতার পক্ষে না জনতার পক্ষে চলে আসেন, তাহলে জনতাও আপনাদের পক্ষে থাকবে। সবাইকে ধন্যবাদ।